একটা সৃজনশীল লেখা তারপর তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের 15 তারিখ বাংলা প্রথম পরীক্ষা। তো বাংলা প্রথম পরীক্ষায় সায়েন্সের স্টুডেন্টরা বিশেষ করে 7টা সৃজনশীল আনসার করতেই পারবা না। 5টা ভালো মতন অ্যান্সার করবা, 6টা ডাইনাডুইন অ্যান্সার করবা, 7 নাম্বারটা আনসার করবা না। সো তোমরা কিভাবে 7টা সৃজনশীল আনসার করবা এবং 7টা সৃজনশীল আনসার করে 60-এর উপরে মার্ক কিভাবে পাবা। লেখা সুন্দর হতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে লেখার ধরন সুন্দর হতে হবে। লেখা সবার সুন্দর না, এটা স্বাভাবিক, গড গিফটেড, আল্লাহ যাকে যেমন দিছে সে ওই রকমভাবে লিখবে। তবে কিছু টেকনিক অবলম্বন কইরা তুমি চাইলেই বেশি মার্ক পাইতে পারো। যেরকম আমি 2018 সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথমে কিন্তু আমি রিটেনে 70-এর মধ্যে আমি 63 মার্ক পাইছি, মানে প্রতিটা সৃজনশীলে 9 করে মার্ক পাইছি। আর আমার লেখার যে আমি কি ওয়েগুলো অবলম্বন করতাম, এই ওয়েগুলো তোমাদেরকে বলবো। কত পৃষ্ঠা লিখতাম, তোমরা অনেকে অনেক বেশি লিখো বা কম লিখো, বা একটা পেজে কত লাইন লিখবা, বা কালার পেন ইউজ করবা কিনা, বা এই কি এই বিষয়গুলা সবগুলা ব্যাপারে আলোচনা করব এখানে। বাংলা প্রথমে তোমার 5 সেকেন্ড সময় মানে বাঁচানো তোমার জন্য অনেক কিছু। সো তোমরা জয়েন করো 2 বাজে, আমি 3-এ বিস্তারিত কথা আলোচনা করব। 2 মিনিট কথা বলে নিলাম। আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করো। আজকের ভিডিওটা আমি যতজন ক্লাসে দেখব ততটা শেয়ার চাই। 37টা 38 জন আছো, আমি ভিডিওটা 38টা শেয়ার চাই এই মুহূর্তে। এবং বন্ধুদেরকে মেনশন করে জানাইয়া দাও। তোমাদের দেখো যে আমি কিন্তু বাংলা পড়াই না, ফিজিক্স কেমিস্ট্রি পড়াই। 2018 সালের পর আমি আবার তোমাদের জন্য এই যে বাংলা লিখলাম, এত কষ্ট করলাম। তো তোমাদের কাছে থেকে শেয়ার মেনশনটা আশা করতেই পারি। সবাই দয়া করে শেয়ার করে দাও ভিডিওটা এবং বন্ধুদের মাঝে মেনশন করো। আমি বেশি সময় নিব না, আমি 7:30টার মধ্যেই শেষ করে দিব, আধা ঘন্টার মধ্যেই শেষ করব। একটা সৃজনশীল কতটুকু লিখবা, কত লাইন লিখবা, কত পৃষ্ঠা লিখবা, কালার পেন ব্যবহার করবা কিনা, স্কেল কিভাবে করবা, কতটুকু করবা, বিস্তারিত আলোচনা করব। ইভেন আমি তোমাকে 70-এ 70 বলতে পারবো না, কারণ আমি 70-এ 70 পাই নাই, আমি 70-এ 63 পাইছি। সো 63 কিভাবে পেতে পারো এই ব্যাপারে আমি তোমাকে সাজেস্ট করবো ইনশাল্লাহ। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও, যাদের সামনে যাই মডারেটর যারা আছো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও আমার গ্রুপগুলাতে। এবং অবশ্যই নিজ টাইমলাইনে শেয়ার করো। মাত্র 22টা শেয়ার, আমি তো 4টা করলাম। একটু দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দাও। আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে 4 বাজে, আমি কিন্তু 5-এই শুরু করবো এইটা নিয়ে কথা। এবং বাংলা প্রথমের প্রশ্নগুলা তুমি কিভাবে আনসার করবে এটাও দেখাবো। প্রশ্নগুলা বাংলা প্রথমের প্রশ্নগুলা তোমার ম্যাথমেটিক্যাল টার্মের মতো। তারপরেও শেয়ার হচ্ছে না ভিডিওটা, তোমরা একটু শেয়ার করে দাও সবাই। দেখো আমি এই পদার্থ রসায়ন গণিত পড়াই, তারপরেও তোমাদের মাঝে বাংলা নিয়ে হাজির হয়েছি। তোমরা এই শেয়ারটা করতেছি, যতজন আছো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও নিজ টাইম লাইনে, এবং তোমরা যে মেসেঞ্জার গ্রুপগুলোতে আছো এইগুলাতে। তোমরা যারা এইচএসসিতে পড়ো তারা এইটাতে থাকতে পারো। এইচএসসি এইচএসসির জন্য এইচএসসিরাও এইটাতে থাকতে পারো, কারণ বাংলা তো সবার জন্যই সেম। বাংলা এইচএসসিতেও সেম ইয়াতেই পড়া হবে। 5 বাজে, আমি তাহলে শুরু করি। কমেন্টগুলোতে একটু যায় নেই, 30 সেকেন্ড জাস্ট কমেন্টগুলোতে যাব। এইচএসসিতে যারা পড়ো তারাও থাকতে পারো, কারণ এইচএসসির বাংলা প্রশ্নটাও সেম। কিন্তু বাংলা প্রশ্ন অনেকেই আনসার করতে পারো না, যে বাংলা প্রশ্নটার মধ্যে এই স্টেপ বাই স্টেপ না লিখলে কখনো বাংলায় মার্ক পাওয়া যায় না। বাংলা প্রশ্ন আনসার করছো মানে তোমার স্টেপ বাই স্টেপ আনসার করা লাগবে। তোমাকে স্টেপে স্টেপে নাম্বার দিবে টিচার, তোমাকে বাংলার মধ্যে স্টেপে স্টেপে নাম্বার দিবে। আচ্ছা, 163 জন আমার লাইফে সর্বোচ্চ জন আজকে জয়েন করছো, 65। হ্যাঁ, আচ্ছা,
এখানে আমি প্রথমত কথা বলবো যে মমতাদির, তোমরা মমতাদির বইয়ের সৃজনশীলটা আছে না, মমতাদির যে বইয়ের সৃজনশীলটা আছে এইটার মধ্যে এই সৃজনশীলটা আমি আনসার করছি। এখন ক নাম্বার প্রশ্নটা বলছে মমতাদির বয়স কত ছিল। এখন তুমি যখন পরীক্ষার মধ্যে স্কেল করবা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে স্কেল করতে হবে, শীষ কলম দিয়ে স্কেল করা যাবে না। আমি এখানে কয়েকটা মার্ক করব, তোমরা কোন কাজগুলা করতে পারবা না। এক নাম্বারটা হচ্ছে কি, কলম দিয়ে স্কেল করা যাবে না, স্কেল করা যাবে না, একদম হারাম, করা যাবে না। কেন করা যাবে না? একবারে মানে করা যাবে না, যাবে না মানে কলম দিয়ে স্কেল করা যাবে না, অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে স্কেল করতে হবে। কেন করতে হবে কাঠ পেন্সিল দিয়ে? তুমি যদি কলম দিয়ে স্কেল করো দেখবা যে স্কেলের মধ্যে এক ধরনের দাগ পড়বে, যে এখানে কালি, পরে যখন আরেকটা পেজে যাবে তখন এই একটা কালি দাগ পড়ে যাবে, যার কারণে তোমার লেখাটার সৌন্দর্য নষ্ট হবে। তোমার লেখাটা যেমনই হোক তোমার লেখাটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যার কারণে তুমি অবশ্যই মনে করো যে যেভাবে স্কেল করলাম, দেখো আমি কইরা দেখাই, এই যে স্কেল করলাম না, এখানে যদি কালি বইরা থাকে এই যে এরকম একটা দাগ হয়ে যাবে। এরকম দাগ হয় কি হয় না? অবশ্যই দাগ হয়। সো এই দাগটার কারণে আমার লেখাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। সো কলম দিয়ে স্কেল করা যাবে না, এক নাম্বার, এটা কি একদম হারাম, করা যাবে না, কাঠ পেন্সিল দিয়ে স্কেল করতে হবে। দাঁড়াও, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। কাঠ পেন্সিল দিয়ে স্কেল করতে হবে, প্রথমটা গেল। দুই নাম্বার হচ্ছে কালার পেন ইউজ করবা কি না। দাঁড়াও আমি কালার পেনটা একটু নিই, আমার এখানে তো অনেক কালার পেন আছে, দাঁড়াও ওইগুলোও নেই। কালার পেন ইউজ করবা কি না। আচ্ছা, এই ধরনের জেল পেন, এই যে এই কালার পেনগুলা ইউজ করা যাবে না। কোনটা ইউজ করা যাবে না? এটা করা যাবে না। কেন করা যাবে না? এই যে এটা যদি তুমি ইউজ করো, এটা ইউজ করো, আমি কিন্তু যে পৃষ্ঠাটাই লিখছি এটা কিন্তু কর্ণফুলী, এটা কিন্তু একটু সফট, মানে তোমার লিখার হাতের তাড়াতাড়ি যাবে। আমি কিন্তু তোমরা পরীক্ষায় এই পৃষ্ঠাগুলোর মধ্যে আনসার করবে, যার কারণে এরকম কর্ণফুলীর মধ্যে আনসার করছি, আমি কিন্তু সাদা পেজের মধ্যে আনসার করি নাই। তো এখন এই কলমটা যদি তুমি ইউজ করো তাহলে এই যে এইদিকে না 2-3 দিন পরে না এইদিকে ভাইসা যাবে, যার কারণে খারাপ দেখা যাবে। অবশ্যই কালার পেন যদি ইউজ করো এই 5 টাকা দামের এইগুলো ইউজ করবা, 5 টাকার 10 টাকারটা ইউজ করা যাবে না। কালার পেন এই যে দেখো দুইটাই কিন্তু সেম, কিন্তু 10 টাকার জেল পেন ইউজ করা যাবে না, 10 টাকার জেল পেন ইউজ করা যাবে না। কালার পেনটা তোমার অবশ্যই কি করতে হবে, 5 টাকারটা ইউজ করতে হবে। দুই নাম্বারটা কি বললাম, কালার পেন 5 টাকারটা ইউজ করতে হবে। কালার পেন কত টাকারটা? 5 টাকারটা, অবশ্যই এটাই করতে হবে, 10 টাকার কালার পেন ইউজ করা যাবে না। আচ্ছা 197 200 হবে ইনশাল্লাহ আজ। হ্যাঁ, 5 টাকার কালার পেন ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে দেখো যে একটা সৃজনশীল যখন আমি লিখলাম, আমি 1 নং প্রশ্নের উত্তর লিখছি, তোমরা কি করো 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর গ, এভাবে আনসার করতে থাকো না। তুমি একবার 1 নং প্রশ্নের উত্তর লিখবা, পরে 1 নং ক লিখবা, 1 নং খ লিখবা, 1 নং গ। আবার কি কাজ করে অনেকে জানো, 1 নং প্রশ্নের উত্তর লিখে তারপরে ক খ গ ঘ দিয়ে আনসার করে ফেলে। না, এই কাজটাও করা যাবে না। কেন করা যাবে না? দেখো এখন আলহামদুলিল্লাহ 200 জন হয়ে গেছে। কেন করা যাবে না এই কাজটা? এই কাজটা কেন করা যাবে না, এই কোশ্চেনটা অনেকের মাঝে হয় না যে কেন এই কাজটা করা যাবে না। যে 1 নং, দেখো তুমি যদি 1 নং প্রশ্নের উত্তর লেখায় ক খ গ দিয়ে লেখো, তাহলে ধরো স্যার এই পৃষ্ঠাটা লিখলো, দেখলো, তোমার দেখার পর অন্য আরেকটা পৃষ্ঠায় যখন যাবে তোমার খাতাটা, তখন বুঝতে পারবে না যেটা কত নঙের গ লিখছো, কত নঙের ঘ লিখছো। সো অবশ্যই কি করবা, তুমি কত নঙের গ লিখছো, কত নঙে যে 1 নং গ লিখছো বা 5 নং গ লিখছো, 5 নং ঘ লিখছো, এটা উল্লেখ করবা। আর শুরুতে একবার বলে দিবা 1 নং প্রশ্নের উত্তর, তারপর 1 নং ক, 1 নং খ, 1 নং গ, বারবার 1 নং প্রশ্নের উত্তর গ, 1 নং প্রশ্নের উত্তর খ গ, এভাবে লিখলে তোমার প্রতিবারে 5 সেকেন্ড করে সময় চলে যাবে। সো 5 সেকেন্ড সময়ের গুরুত্ব অনেক বাংলার জন্য, কারণ 7টা সৃজনশীল আনসার করতে হয়। এখন আসি যে ক নাম্বার প্রশ্নটা বলছে মমতাদির বয়স কত ছিল। এখন আমি যদি লিখি মমতাদির বয়স ছিল 23 বছর, তাহলেও আমাকে 1 মার্ক দিবে। তুমি যদি শুধুমাত্র বাংলায় কথা লেখা দিতা 23, তাহলেও তোমাকে 1 মার্ক দিত। সো এই এত বড়, আমি যে এত বড় প্রশ্নটা লিখছি, এত বড় প্রশ্নটা কি করা যাবে না, লেখা যাবে না। অনলি লিখবা কি যে 23 বছর, এই যে 23 বছর এই কথাটা লিখবা, আর বাকিটা লেখার দরকার নাই। তাহলে তোমার আরো 5 সেকেন্ড সেভ হবে। এভাবে 5 সেকেন্ড সময় সেভ করতে হবে। বাংলার প্রশ্ন তুমি এত বড় করে লিখলেও তোমাকে যেই আনসারটা দিবে, এই যে ক নাম্বার প্রশ্নটা, এই যে শুধুমাত্র 23 বছর লিখলেও তোমাকে একই দিবে, তোমাকে কিন্তু এখানে 2 দিবে না। সো
তুমি কি করবা, এত বড় করে লিখবা না, শুধুমাত্র 23 বছর। এখন আসি আমি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে অবশ্যই দুইটা স্টেপ দিতে হবে। কয়টা স্টেপ দিতে হবে? দুইটা স্টেপ। এক স্টেপে দিলে মার্ক কম দিতে পারে। তুমি যদি এই যে প্রথমত কৃতজ্ঞতায় মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল, এরপরে একটা লাইন লেখার মতো গ্যাপ দিতে হবে। আরেকটা কথা কি, এই যে ক নাম্বার শেষ হয়েছে, খ নাম্বারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রাখতে হবে। আমি কি ফাঁকা রাখছি? অবশ্যই। আর একটা পৃষ্ঠার মধ্যে ক এবং খ লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। একটা পৃষ্ঠার মধ্যে ক এবং খ লিখতে হবে, এক পৃষ্ঠার বাইরে যাবে না, এক পৃষ্ঠার মধ্যে তুমি ক। এখন আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার মধ্যে কি হবে জানো, এখানে তোমার নাম রোল লিখতে দিবে, আর এইটুকু জায়গা থাকবে। তুমি কি করবা জানো, এইটুকু জায়গার মধ্যে শুধুমাত্র ক নং প্রশ্নটা লিখবা, শুধুমাত্র ক নং প্রশ্নটা লিখবা, আর কিছু লিখবা না। খ নাম্বার প্রশ্নটা এই পৃষ্ঠায় লিখবা, গ নাম্বারটা এই পৃষ্ঠায়, আর এই পৃষ্ঠায় গ নাম্বারটা এখানে যা শেষ করে দিবা, তাহলে তোমার মিলে যাবে। এখানে জায়গা আছে দেখে এখানে ক খ দুইটা শুরু করে দিবা, এই কাজটা করবা না। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদের। হ্যাঁ, সো এই যে এক পৃষ্ঠায় এইখানে কি করবা, কৃতজ্ঞতায় মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল, এরপরে এক লাইন লিখতে পারো এইরকম জায়গার গ্যাপ দিবা। একটা লাইন লিখতে পারবা এইরকম কি করবা, জায়গা ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পরের কাজ হলো কি, যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত রচিত মমতাদি গল্পের মধ্যে তুমি এই প্রশ্নটা থেকে কি বুঝতে পারছো, মানে কি প্রশ্নটা থেকে কি লিখতে বলছে, ওইটুকু কথা তুমি তোমার মতো করে 5, 6, 7 লাইন লিখা দিবা। যত আমি এখানে 2,4, 6, 7 লাইন লিখছি, অবশ্যই এইটুকু। এত বড় করবা না, এক পৃষ্ঠার বাহিরে কখনোই খ নাম্বার, এই যে এইটুকুর বেশি খ নাম্বার প্রশ্ন লিখবা না। ভাইয়া দেখো, তুমি যদি এইটুকুর বেশি খ নাম্বার প্রশ্ন লিখো, তুমি ভয়াবহ বিপদে পড়ে যাবে, তুমি আনসার করতে পারবা না, তুমি খুবই কম আনসার করতে পারবা। সো এক পৃষ্ঠার মধ্যে ক খ চলে গেল। এখন গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের রাসেলের সাথে মমতাদির কি মিল আছে। কি কি মিল আছে? কর্মনিষ্ঠতা এবং কি স্নেহশীলতার দিকটি আছে। দেখো তোমাদের জন্য আমি কি এই যে ক নাম্বার খ নাম্বার এখানে লিখছি, তারপরেও আমি কেন এখানে লিখলাম, এখানে লেখার পরেও আমার মনে হলো যে তোমাদের ক্লাসে তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমার এই পৃষ্ঠায় লেখা রাখলে আমি এক পৃষ্ঠায় তোমাকে 4টা সৃজনশীল বোঝাইতে পারবো। যার কারণে কিন্তু আমি তোমাদের এই কষ্টটা আমি কিন্তু করছি। কিন্তু তোমরা কি করছো, তোমরা 240 জন আছো, ভিডিওটা এখনো 50 জনই শেয়ার করো নাই, দুঃখজনক। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা কি মিল আছে, তোমার গ নাম্বার প্রশ্নটা সব এর মধ্যে এরকম যে কি মিল আছে, এটা তো কি মিল আছে, কর্মনিষ্ঠতা এবং স্নেহশীলতার দিকটা মিল আছে। এরপরে অবশ্যই একটা লাইন লেখার মতো জায়গা গ্যাপ দিবা। গ নাম্বার প্রশ্নে মার্ক কত? 3। কয়টা স্টেপ লিখতে হবে? 3টা স্টেপ লিখতে হবে। তুমি প্রশ্ন 1 পৃষ্ঠা লেখো আর 10 পৃষ্ঠা লেখো বা 15 পৃষ্ঠা লেখো, 3টা স্টেপ লিখতে হবে। 3 মার্ক পাইতে হলে অবশ্যই 3টা স্টেপ লিখতে হবে। 3টা স্টেপ তুমি কি করবে, প্রথম স্টেপটা লিখবা, এটা হচ্ছে জ্ঞান। প্রথমে এইটুকুর জন্য 1 মার্ক। তারপরে খ নাম্বারের মতো, মানে এই প্রশ্নটা থেকে কি বুঝছো, যে এখানে মমতাদি গল্পের মধ্যে কেন্দ্রীয় চরিত্র মমতাদি, সে কি করে, তার কাজের প্রতি অনেক একনিষ্ঠ সততা ছিল, যার কারণে তারে মালিক পক্ষ মানে ওই বাড়িতে কি করছে, একটা পরিবারের সদস্যের মতো মনে করছে, তার আত্মসম্মান বোধ বিস্তারিত ছিল। তো এইটুকু কথা তুমি লিখবা। এটা হচ্ছে কি, যে এইটুকু অংশ হচ্ছে কি জানো, যে খ নাম্বারের জন্য তুমি যেই এই খ নাম্বার এইটুকুর জন্য তুমি 1 মার্ক পাবে, 2 পেয়ে গেছো। তৃতীয়টা হচ্ছে যে উদ্দীপকে কি বুঝছো আর প্রশ্নতে কি আছে, তো উদ্দীপক আর প্রশ্ন মিলাইয়া স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটা পোস্টও করে দিব। সো এই যে এইটুকু দেখো, গ নাম্বার পৃষ্ঠার প্রশ্নের সাইজটা কেমন হবে, এই যে এখানে ক নাম্বার, খ নাম্বারটা এইটুকু লিখবা, এখানে একটা লাইন লেখার মতো ফাঁকা জায়গা দিয়া আরেকটা স্টেপ শুরু করবা। এই পৃষ্ঠার মধ্যে 3 থেকে 4 লাইনের মধ্যে তুমি শেষ করে দিবা। এই পৃষ্ঠার মধ্যে যাইয়া তুমি 3 থেকে 4 লাইনের মধ্যে কি করে দিবা, শেষ করে দিবা। এর বাহিরে যাবে না, 3 থেকে 4 লাইন যাবে, 3 থেকে 4 লাইন। আমি এখানে কয় লাইন লিখছি, 2, 4, 5 লাইন লিখছি। তো অনেকে আসো কি করো, 1 পৃষ্ঠায় 8 লাইন লেখা শেষ করে দাও। ভাইয়া দয়া কইরা এই অভ্যাসটা চেঞ্জ করে ফেলো। 1 পৃষ্ঠায় এত লাইন লেখা যাবে না, 1 পৃষ্ঠায় আর একটু কম সংখ্যক লাইন লিখতে হবে। যেরকম কম বলতে কি বেশি, আমি দেখো কত লাইন লিখছি, 1, 2, 3 ফাঁকা জায়গা সহদে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 16 থেকে 17 লাইন পারফেক্ট। তোমার ফাঁকা জায়গা 2 লাইন সহ যেন 17টা লাইন হয়, পারফেক্ট এটা। আর আমি কিন্তু এই যে চিপা চিপা করে লিখছি
লিখছি কেন জানো? তোমার পরীক্ষার মধ্যে তুমি এইটুকু জায়গা পাবা, আরো বড় জায়গা পাবা না, এই যে এইটুকু জায়গা পাবা। পরীক্ষার মধ্যে দেখবা স্কেল করার পর এইটুকু জায়গা থাকে। তো তোমার পরীক্ষার জন্য মতো করে কিন্তু আমি লিখছি। তো এইটুকু লিখলে কোনো মানে টিচারের ক্ষমতা নাই যে 3-এর মধ্যে 2 মার্ক দেওয়ার, 3-এ থেকে একটা মার্ক কাটা দেওয়ার। সো অবশ্যই এইটুকু লিখবা। এই যে দেখো, এক পৃষ্ঠার এইটুকু লিখবা, 3-এ 3 মার্ক দিতেই হবে, বাধ্য সে দিতে। বুঝাইতে পারছি? এইটুকু লিখবা, এক পৃষ্ঠা লিখবা, পরের পৃষ্ঠায় 4 থেকে 5টা লাইন লিখবা, বাধ্য 3-এর মধ্যে 3 দিতে। ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নে মার্ক কত? 4। স্টেপ লিখতে হবে কয়টা? 4টা স্টেপে লিখতে হবে, অবশ্যই 4টা স্টেপে লিখতে হবে। তো 4টা স্টেপের জন্য প্রথমে যে কি কি, এটা কি যে মানবিক একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ বা উঁচু নিচু শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ বইলা সমাজরে এগিয়ে যাওয়ার কবিরা তো এই কথাগুলাই বলছে, এইটা কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইটুকুর জন্য 1 মার্ক। তারপরে হচ্ছে যে এই প্রশ্নটা থেকে তুমি কি বুঝছো, অনুধাবনমূলক, এই যে এই এই 3-4টা লাইন লিখবা, এইটুকুর জন্য আরও 1 মার্ক। তারপরে হচ্ছে তৃতীয় স্টেপ শুরু হয়েছে, এই যে তৃতীয় স্টেপ এখানে শেষ হয়েছে। চতুর্থটা হচ্ছে যে কি মিল আছে বা আলোচ্য বিষয়টা কোন দিকটা নির্দেশ করে, এইটুকু লেখা কি করে দিবা, শেষ করে দিবা। তো আমার দেখো যে একটা সৃজনশীল কত পৃষ্ঠা হয়, ক খ 1 পৃষ্ঠা, গ 1 পৃষ্ঠা হইয়া আর একটু বেশি, ঠিক আছে। ঘ নাম্বারটা এখান থেকে শুরু করবা, এইখানে যায় শেষ করে দিবা। তোমার কয়টা পৃষ্ঠার প্রয়োজন? 4টা পৃষ্ঠা 2টা পাতা, ঠিক আছে। 4টা পৃষ্ঠা 2টা পাতার প্রয়োজন, এর বেশি প্রয়োজন নাই। তোমারে দেখবা পরীক্ষার মধ্যে 14টা পৃষ্ঠা দিবে লিখার জন্য। এখন কেউ যদি 14টার মধ্যে আমার মতো লিখতে পারো, এক্সট্রা পেজ না নেও, তাহলে কিন্তু মানে 14টা লিখে মার্ক পাবে। আর অনেকে দেখবা যে 2টা 3টা এক্সট্রা পেজ নেবে, লেখা হবে খারাপ, মার্ক দিবে না। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার লেখা এখনও যারা আমার আছে, আমার ক্লাসমেট যারা আছে, পরিচিত ফ্রেন্ড যারা আছে, তারা জানে যে আমার লেখা পরীক্ষার শুরুতে যেরকম হয়, শেষে এর যে সুন্দর হয়। দেখা যায় যে পরীক্ষার শুরুতে আমার লেখা এরকম হয় না, কিন্তু শেষের দিকে আমার লেখা ঠিকই এরকম হয়। কারণ কি, আমার শেষে অনেক সময় এক্সট্রা থাকে, আমি প্রশ্ন খুব ছোট ছোট লিখি, দেখে বুঝতে পারতেছো। তো 4টা পৃষ্ঠায় যদি একটা সৃজনশীল আনসার করে ফেলি, তাহলে কি সময় এক্সট্রা থাকবে না? 4টা পৃষ্ঠায় যদি একটা সৃজনশীল লেখা ফেলি, তাহলে কি এক সময় শেষে থাকবে না? অবশ্যই থাকবে। তোমরা কেউ লিভ নিও না, আমি বাংলার জন্য আরও গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, কয়েকটা কথা বলবো। তো এই একটা সৃজনশীল তুমি কয় পৃষ্ঠা লিখবা? 4 পৃষ্ঠা লিখবা। আমি কিন্তু এটা পোস্ট করব। এখন দেখো যে আমি, দাঁড়াও, তোমরা হয়তো আজকে যারা আছো এর মধ্যে অনেকে নতুন আছো, আমি তোমাদের জন্য কিছু কথা বলবো। দাঁড়াও, ক্যামেরাটা এখানে এনে নিই। 1 মিনিট। এক মিনিট। আচ্ছা, এখানে যারা আছো তারা তো, আমাকে কি ফুল দেখা যাচ্ছে? বাংলার ব্যাপারে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলার প্রশ্নটা কেমন হয়। দেখো যে আমি তো তোমাদের যে গল্পগুলো আছে এইগুলো আমি পড়ি নাই। আমার গল্পগুলো ছিল কি, যে তোমরা শিক্ষা ও মনুষ্যত্বর যে ব্যাপারটা, শিক্ষা মমতাদি থেকে প্রশ্ন করলে, মমতাদি থেকে কি ধরনের প্রশ্ন হয় দেখবা যে মমতাদি থেকে দিতেছে যে কাজের মেয়ে বা এরকম, বা ইসলামিক কোনো হাদিস দিয়ে এই প্রশ্নে আসতে পারে যে ইসলামে এটা বলছে। তো ঘ নাম্বার প্রশ্নটার মধ্যে তুমি কিভাবে মার্ক পাবে? ঘ নাম্বার প্রশ্ন 4 মার্ক, 4টা স্টেপ লিখতে হবে। এখন 4টা স্টেপের ব্যাপারে কি হবে? 4টা স্টেপের মধ্যে প্রথমত যেটা হচ্ছে যে 4টা স্টেপের প্রশ্ন না, তো প্রশ্নটা হয় কি যে উক্তিটি কি যথার্থ কিনা মন্তব্য করো। তো তুমি প্রথমতই লিখবা যথার্থ হইলে যথার্থ, না হইলে যথার্থ নয়, 1 মার্ক। তারপরে প্রশ্নটা থেকে কি বুঝছো, 3-4 লাইন তুমি তো পড়ছো, লিখবা। তারপরে উদ্দীপক লিখবা, যে উদ্দীপকে কি বলছে। শেষে কি করবা, উদ্দীপক এবং গল্পতে কি বলছে এবং তোমার মতামত কি, 4টা স্টেপে দিয়ে দিবা, 4 মার্ক পেয়ে যাবা। কিন্তু ঘ নাম্বার প্রশ্নটা হয় কি, যে এখানে কি গল্পের বা মানে প্রদত্ত যে গল্পটা আছে, গল্পের সমস্ত দিক উঠছে কিনা, বা এই মমতাদির যেই প্রশ্নটা আছে, ঘ নম্বর প্রশ্নটা যদি এরকম হইতো যে উদ্দীপকের রাসেল এবং মমতাদি গল্পের
মধ্যে সমস্ত রাসেল কি মমতাদি গল্পের সমস্ত চরিত্রটাকে ধরতে পারছে কিনা, তাহলে আনসারটা কেমন হইতো যে রাসেল কি করতে পারে নাই মমতাদি গল্পের সমস্ত সমস্ত বৈশিষ্ট্য কি করতে পারে নাই, প্রকাশ করতে পারে নাই। কারণ মমতাদি গল্পের মধ্যে আছে যে অভাব, অভাব অভাবের কারণে মানুষ কি হয়, ম্যাক্সিমাম প্রশ্নগুলো এরকম হয় যে সমস্ত সম্পূর্ণ ভাব ধারণ করে কিনা। তো সবগুলোর ক্ষেত্রে কি হবে জানো, উদ্দীপক কখনোই গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারে না। বুঝাইতে পারছি? উদ্দীপক কখনোই গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারে না, কারণ গল্পে আরো অনেক বিস্তারিত চরিত্র থাকে, বা কবিতার মধ্যেও কবি আরো অনেক বিস্তারিত বিষয় বোঝায়, যা কখনোই কি হয় না একটা গল্পের উদ্দীপকে বোঝানো সম্ভব হয় না। এই রিলেটেড প্রশ্নগুলো কখনোই গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারে না, তবে মূল ভাব ধারণ করতে পারে। যেরকম যে মমতাদি গল্পটা কি, গল্পটা হচ্ছে অভাব নিয়ে, বা শিক্ষা ও মনুষ্যত্ব, মানে শিক্ষাটা কি, শিক্ষাটা কি করে, যে শিক্ষাটা মানুষের মধ্যে যে মনুষ্যত্ব, যে মনে করো যে অশিক্ষিত লোক সে কি করবে, 100 টাকা কুড়ায় পাইলে সেই টাকাটা নিয়ে নিতে চাইবে, কিন্তু শিক্ষিত মানুষ মনে করবে যে এই টাকাটাই বেশি কিছু না, এই টাকাটা যদি আমি আরেকজনকে ফিরাই দিই তাহলে আমার মধ্যে একটা মনুষ্যত্ব বোধ জেগে উঠবে, যে এর মাধ্যমে আমার পার্সোনালিটি ফুটে উঠবে। এইটাই হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। মুখস্থ বিষয়টা তো মনুষ্যত্ব মানে শিক্ষার মধ্যে পড়ে না। তো এই যে এটাই কবি এটাই বুঝাইতে চাইছে যে কি, মুতাহার হোসেন নাকি শিক্ষা ও মনুষ্যত্ব কে লিখছে, মুতাহার হোসেন চৌধুরী। তো আচ্ছা, জীবন ও বৃক্ষ, আমি শিক্ষা ও মনুষ্যত্ব কেন বলতেছি, জীবন ও বৃক্ষ, তোমাদের কি জীবন ও বৃক্ষ আছে ঠিক না? জীবন বৃক্ষটা কি, যে কবি জীবন কি কিসের সাথে তুলনা করছে, গাছের সাথে তুলনা করছে, নদীর সাথে না। কারণ নদী কি করে যে প্রবাহমান আঁকা বাঁকা, আচ্ছা যাই হোক, গাছ কি করে এই বিনা ইয়াতে ফল দেয়, ফুল দেয়। তো এখানে কি আমি যেটা বুঝাইতে চাইতেছি, কখনোই উদ্দীপক গল্পের বা কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করতে পারে না, কারণ গল্প বা কবিতার মধ্যে আরো বিস্তারিত আলোচনা থাকে, উদ্দীপকে কি থাকে, স্পেসিফিক একটা বিষয় থাকে। তাহলে তুমি এভাবে আনসার করে দিবা। আচ্ছা, কমেন্ট করে লাভ নাই, হ্যাঁ এখন আচ্ছা আচ্ছা, কিছু কমেন্ট পড়বো, ঠিক আছে। জীবন ও বৃক্ষ নেই, তাহলে কি আছে, শিক্ষা ও মনুষ্যত্ব। আসলে তোমাদের যে গল্পগুলো, এই গল্পগুলো আমি পড়ি নাই, আর আমি তো বাংলা পড়াই না, তোমরা জানো যে আমি বাংলার টিচার না। তারপরেও তোমাদের সাথে একটু অলরাউন্ডার ভাব দেখাচ্ছি, মানে অলরাউন্ডার ভাব দেখাচ্ছি বলতে অলরাউন্ডার গিরিটা এটা তোমাদের এসএসসি পরীক্ষার শেষ পর্যন্ত প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে একটু করবো। বিশেষ করে বায়োলজি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষার দিন আমি একটা স্পেশাল ক্লাস নিব, অবশ্যই ক্লাসে থাকবা। ইসলাম শিক্ষার ক্লাসটা কেউ মিস করবা না, দেখবা যে ইসলাম শিক্ষার ক্লাসে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমাকে মানে পরীক্ষার মধ্যে আনসার করার মতো প্রশ্ন মুখে বলে দিব, এটা যায় তুমি আমার কথা শুনে অনেক কিছু লিখতে পারবে, এরকম তোমার প্রশ্ন মুখস্থ করতে পারবে রিটেনের ক্ষেত্রে। ইসলাম শিক্ষার আগের দিন একটা ক্লাস নিবে, এটা অবশ্যই করবা, বন্ধ না থাকলেও তুমি 1 ঘন্টা ক্লাস করবা আমার। এমসিকিউ আজকে 2 দিন আগে, 2 দিন পরে পরীক্ষা না, এই 2 দিন পরে তুমি এমসিকিউ ভালো করতে পারবা না। এমসিকিউ যারা আগে পড়ছো তারা ভালো করতে পারবা। সিকিউ এর ক্ষেত্রে আমি তো বললাম যে সিকিউ এর ক্ষেত্রে প্রশ্ন অনেকে কি করে জানো, প্রথম সৃজনশীলটা আনসার করে 6 পৃষ্ঠা, হ্যাঁ সময় নিয়ে নিবে, দেখবা যে একটা সৃজনশীলে 35 মিনিট। তারপরে সে সৃজনশীল 5টা যখন আনসার করবে তখন দেখবে যে তার সময় প্রায় শেষ। 6 নাম্বার সৃজনশীল কোনো মতে না আনসার করবে, ওই সৃজনশীলে মার্ক পাবে কত জানো, 6 নাম্বার সৃজনশীল আনসার করে মার্ক পাবে 4-5। 7 নাম্বার সৃজনশীলের ক খ আনসার করতে পারবে, ঘ ঘ আনসার করতে পারবে না। সো কিন্তু দেখো, তুমি যদি প্রথম প্রশ্নটা একটু ছোট করে লিখো, সবগুলা প্রশ্ন যদি ছোট করে লিখো, তুমি সবগুলা প্রশ্নতে 8 করে পাইলেও কত, 6 8 8 7 8 56 পেয়ে যেতেছো। আর কোনো প্রশ্নতে যদি 9 9 পাইলাও প্রথম 2টাতে, তাহলে কি তোমার 60 আইসা পড়তেছে। তো কখনোই বড় করে লিখে যে 10 মার্ক পাওয়া যাবে এই চিন্তা ভুলেও করবা না। 10 মার্ক যদি প্রশ্নে পাওয়া যেত তাহলে আমি পাইতাম, কোনো প্রশ্নে যদি 10 মার্ক পাওয়া যেত এসএসসিতে তাহলে আমি পাইতাম। আমি 10 মার্ক পাই নাই, আমি 9 করে পাইছি, আমি 63 পাইছি। সো আমি কাউকে 10-এর আশা করি না। তুমি 10-এর আশা না করে 8 এবং 9-এর আশা করো। 9-এর আশাটা করা বেশি গুরুত্ব তোমার জন্য গুরুত্বপূর্ণ। কেন জানো, ক খতে কখনোই মার্ক কাটবে না, কতে 1 খতে 2, গতেও তোমার মার্ক কাটবে না, গতেও তোমাকে 3 দিবে, কিন্তু ঘতে 4-এর মধ্যে তোমাকে 3 দিবে, যার কারণে তোমার এভারেজ মার্ক কত হবে, 9 হবে। তবে আমি এখানে যে সৃজনশীলটা লিখছি এটা কিন্তু আমি দেখা 30 মিনিটে লিখছি, আমি না দেখা হইলে 20 মিনিটে লিখতে পারতাম। না দেখা হইলে কি 1-5 পৃষ্ঠা করে লিখতে হবে,
এক পাঁচ পৃষ্ঠা না, একটু আগে যেটা দেখেছি অবশ্যই এটা ফলো করবা, না করলে আমার কিছু করার নাই, কিন্তু এইটা ফলো করে খারাপ করবা এমন স্টুডেন্ট কেউ দেখাতে পারবে না। তবে হ্যাঁ, যার লেখা মানে চাইলেও এক পৃষ্ঠার মধ্যে তুমি 17টা লাইন লিখতে পারতেছো না, এক পৃষ্ঠায় 16 থেকে 17টা লাইন লিখতে হবে। আমি যেটা দেখাইলাম, আমি তোমাকে কয় পৃষ্ঠা দেখাইছি, 4 পৃষ্ঠা 2 পাতা, 2 পাতার মধ্যে তুমি লিখতে পারবা কখন, তুমি যখন একটা পৃষ্ঠার মধ্যে মিনিমাম 16 লাইন ম্যাক্সিমাম 18 লাইন লিখতে পারবা, তখন তুমি 2 পৃষ্ঠার মধ্যে একটা সৃজনশীল আনসার করবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় কি 10-11 লাইনের বেশি একটা পৃষ্ঠায় লিখতে পারে না, তো তাদের ক্ষেত্রে একটু বড় হবে, কিন্তু তারা ওই রকম মার্কটা পাবে না। কম লেখা মার্ক বেশি পাবে, বেশি লেখা কখনো মার্ক বেশি পাবে না, একটা কথা, এটা প্রমাণিত। আচ্ছা, ব্যান ফ্রম পেজ। আচ্ছা, আর কি বলবো, অবশ্যই বাংলা প্রশ্ন ফাঁকা রাখতেই হবে, ফরজ। বাংলা প্রশ্ন তুমি যদি আনসার করতে চাও, হ্যাঁ, ইসলাম শিক্ষার দিন দেখবা যে আমাকে একজন মানে বক্তার মতোই দেখা যাবে, উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন জাকির হাসান। হ্যাঁ, আচ্ছা, বাংলার ক্ষেত্রে আমি যেটা বললাম অবশ্যই ফাঁকা রাখতে হবে। আমি আবারও দেখাই, বাংলার ক্ষেত্রে ফাঁকা রাখলা না মানে মানে তুমি একদম মানে কি বলবো, বাংলার ক্ষেত্রে ফাঁকা রাখছো না মানে তুমি বিশাল বড় ধরা খেয়ে গেছো। বাংলার ক্ষেত্রে ফাঁকা রাখাটা কি জানো, মানে একটু ফরজের কাতারে পড়ে যায়, বুঝছো? তুমি দেখো, তোমার আমার কাছে গাইড নাই, গাইড থাকলে আমি দেখাইতাম। বাংলার প্রশ্ন অবশ্যই গাইডে তোমার ফাঁকা ফাঁকা করে লিখে, মানে স্পেস দিয়ে দিয়ে লিখে। তো তুমি কেন স্পেস দিয়ে দিবা না? এমন কোনো গাইড দেখাইতে পারবা না যেই গাইডে বাংলার প্রশ্ন স্পেস দিয়ে লিখা নাই। সব গাইডে বাংলার প্রশ্ন স্পেস দিয়ে লিখছে, তো তুমি কেন স্পেস দিয়ে লিখবা না? তুমি কেন স্পেস দিয়ে লিখবা না? প্রতিটা গাইডে বাংলার প্রশ্ন স্পেস দিয়ে লিখছে, তুমি কেন স্পেস দিয়ে লিখবা না? দেখো, যে স্পেস কিন্তু দিতে হবে, স্পেস ছাড়া এই যে দেখো এই যে এইটুকুর মধ্যে একবারে স্পেস না দিয়ে লিখে ফেলবা খ নাম্বার, তোমার মার্ক দিবে 1, 2 দিবে না। কোন বোর্ড বেশি পড়বে এটা না, অনুশীলনের প্রশ্ন পড়ে যাবে ভালো মতনে। আমি একটা কথা বললাম না, অনুশীলনের প্রশ্ন পড়ে যাবে। আর গল্পটার মূল কথাটা কি, সবার কাছে এই গাইড আছে আমি আশা করি। গাইডের মধ্যে দেখবা যে সার সংক্ষেপ বা সার কথা নামে একটা দেওয়া থাকে, বিষয়বস্তু দেওয়া থাকে যে এই গল্পটার সার সংক্ষেপ কি। যেরকম শিক্ষা মমতাদি গল্পের সার সংক্ষেপ কি, যে অভাব অনটন, তারপরে হচ্ছে আত্মমর্যাদা, নিজের যেই মানে পার্সোনালিটি বজায় রাখার যেটা আছে এইটা। রসায়নে একদিনে দেখো পুরো বই পড়াই দেবো, কোনো প্রবলেম নাই, রসায়ন নিয়ে কোনো টেনশনই নাই। আচ্ছা, অবশ্যই সবার জন্য দোয়া থাকবে। স্পেস কিন্তু দিতেই হবে, আমি এটা পোস্ট করব, অবশ্যই একটু ফলো করার চেষ্টা করবা। একটা পৃষ্ঠায় যতটুকু লিখছি এটা ফলো করার চেষ্টা করবা সবাই। আপন ভাবে ফাঁকা করে এক্সামে লিখবো, আপন ভাবে না, তুমি মানে স্টেপে স্টেপে, যে তুমি ধরো যে প্রশ্নটা থেকে কি বুঝলা বা গল্পের সার কথাটা একটু লিখবা, এই যে এখানে লিখার পরে তুমি একটু ফাঁকা দিয়ে পরে আবার উদ্দীপক শুরু করবা। এই যে উদ্দীপক শুরু করে তোমার যা আছে তা শেষ করে দেবে। আমি ঘ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে যেরকম বললি, প্রথমে হয় কি না, মন্তব্য যথার্থ কি না এটা বলবা, যথার্থ বলার পরে বলবা যে এই যে এই প্রশ্নটা থেকে কি বুঝছো, প্রশ্নটা কি বুঝাইছে এটা তুমি আগে লিখবা, তারপরে তুমি উদ্দীপক লিখবা যে উদ্দীপকের ড্রাইভার রাসেলের সাথে এরকম সম্পর্ক, উদ্দীপক আর মমতাদির সম্পর্কটাও লিখে দেবে, উদ্দীপক এবং গল্পের মধ্যে কি আছে। 4 নাম্বার স্টেপটা হবে যে এই প্রশ্নে তোমার মূল্যায়নটা কি, যে তুমি কি বলতে চাও, যে এই প্রশ্নটার মাধ্যমে, যে এই প্রশ্নটার মাধ্যমে কি হয়েছে, যে এই প্রশ্নটার মাধ্যমে সামাজিক যেই সংহতি, মানে সংহতি বলতে কি, যে ধনী গরিবের যে বৈষম্য, এই বৈষম্যটা দূর হবে, তারপরে সবার মধ্যে একটা ঐক্যর সৃষ্টি হবে। এইভাবে ঐক্যর মাধ্যমে থাকলেই সমাজ এগিয়ে যাবে। সব সময় কবিরা বা যে কোনো গল্পের মধ্যে সবাই কি করছে, সমাজের এগিয়ে নেওয়ার জন্য সবার মধ্যে মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একত্বতা খুবই জরুরি। একত্বতা বুঝো, যে একত্বতা হচ্ছে যে সবাই একটা বিষয়ে
এই একমত পোষণ করা, সবাই একমত যে ধনী গরিবের যে যে উঁচু অনেক ধনী সেও যেন গরিব রে মানে অহংকার করে নিচু না মনে করে, সবাই সবাই সমান মনে করে, তাহলে গরিব তার মানে যে নিচু শ্রেণীর আছে সে তার কাজের প্রতি অনীহা প্রকাশ করবে না, যার কারণে সমাজ এগিয়ে যাবে। হ্যান্ড রাইটিং ভালো না। এখন কে কত পৃষ্ঠা লিখতে পারো একটা লাইনে একটু কমেন্ট করো তো। আমি যেরকম এক পৃষ্ঠায় 17 থেকে 16 পৃষ্ঠা লাইন লিখতে পারি। ষোলো পারফেক্ট। ওটিপি কি? বেশি বেশি লিখবা, মার্ক পাইবা কম। 20 অবশ্যই 2টা লাইন বেশি লিখবা, প্রয়োজনে ফাঁকা ফাঁকা লিখবা। 20 গ্রহণযোগ্য না, 18 গ্রহণযোগ্য, 17 18। কোনো দরকার নাই এই যে পিটিও এখান থেকে ওইখানে যাবে, পিটিও লেখার কোনো দরকার নাই। পিটিও কখন লিখবা বলবো। সাবিকুন মেরি। আচ্ছা বলতেছি, স্লো যারা তারা কি করবে? চব্বিশ লাইন আমার মতো লিখতে 24 লাইন লিখতে পারো। 24 25 20-এর বেশি, 20 থেকে 25-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন 16 থেকে 18 পারফেক্ট, 20 হওয়া যাবে না। 16 হয়, 16 17 18, বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না। 16 17 18। যারা 12 13 তারা একটু বাড়ানোর চেষ্টা করো। যারা 20 যারা আছো, যারা বলতেছো যে 20 22 লাইন, তোমাদের কিন্তু কোনো ব্যাপার না, তুমি ছোটো করে লিখো, কোনো প্রবলেম নাই। তুমি একটু ফাঁকা ওরা বাড়ায় দাও, স্পেসটা বাড়ায় দাও, তুমি 17 লাইন লিখো, 3টা লাইন কমায় দাও একটা পৃষ্ঠা থেকে, অনেক ভালো হবে। আর যাদের লেখা স্লোর ক্ষেত্রে বলবো যে গ নাম্বার প্রশ্ন লিখবে 1 পৃষ্ঠা, এখানেই শেষ করে দিবা, 2 পৃষ্ঠা যাওয়ার কোনো দরকার নাই। গ নাম্বার 1 পৃষ্ঠা, ঘ নাম্বার এই পৃষ্ঠা লিখবা, আর এই যে এখানে যা শেষ করে দিবা। যাদের লেখা স্লো, কোনো দরকার নাই। তুমি 1 পৃষ্ঠা লেখা যত মার্ক পাবে, 2 পৃষ্ঠা লেখা সে তত মার্কই পাবে। তুমি এই যে যদি 1 পৃষ্ঠা লিখো, দেখো যে তুমি দেখো যে শেষ সময় নাই, তুমি মানে গ নাম্বার প্রশ্ন এত বড় করতে যাবে না, তুমি 1 পৃষ্ঠা লিখবা। কারণ 1 পৃষ্ঠা লিখলে তুমি পাইবা 2 বা আড়াই, 2.5 বা 2 পাইবা। 1 পৃষ্ঠা লিখলে তোমাকে আড়াই দিবে, 3 দিবে না, 2.5 দিবে। আবার যে মনে 2 পৃষ্ঠা লিখবা তাকে দিবে 3, কোনো দরকার নাই, তোমার আড়াই পাও। শেষের দিকে যখন সময় কম থাকবে তখন গ লিখবা 1 পৃষ্ঠা, ঘ 1 পৃষ্ঠা লিখবা, বেশি বড় করার দরকার নেই। তবে 7টা সৃজনশীল আনসার করা কি সবার জন্য একদম ফরজ। কেমন ফরজ? মানে রোজা যেরকম মুসলমানের উপর ফরজ, বা 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, এইরকম ফরজ এই যে 7টা সৃজনশীল আনসার করা ফরজ। তুমি কম লিখো বেশি লিখো, 7টা লিখতে হবে, 7টা
লিখতে হবে, 7টা লিখতে হবে। প্রয়োজনে গ নাম্বার প্রশ্ন লিখো 1 পৃষ্ঠা, ঘ নাম্বার প্রশ্ন লিখো, এই যে গ নাম্বার প্রশ্ন এইটুকু লিখো, ঘ নাম্বার প্রশ্ন এইটুকু লিখো, তবে 7টা লেখা ফরজ, 7টা লিখতে হবে, কম লেখা যাবে না। 6টা প্রশ্ন লেখা তুমি যত মার্ক পাইবা, মানে সুন্দর করে 6টা লেখা যত মার্ক পাইবা, খারাপ করে 7টা লিখলে তার চেয়ে বেশি মার্ক পাবে। সো 7টা মার্ক লেখা ফরজ, ফরজে কিফায়া। 7টা লেখা ফরজ, 7টা লিখতেই হবে। খারাপ লিখো কোনো সমস্যা নাই, ছোটো লিখো কোনো সমস্যা নাই, 7টা লিখতে হবে। আমি আমার একটা স্টুডেন্টের কথা বলি, হয়তো লাইভে থাকতে পারে। আমি অফলাইনে পড়াইছি, টানা 1 বছর পড়াইছি, টানা 1 বছর পড়াইছি, একটা মেয়ের বাসায় যায় পড়াইছি, একজন স্টুডেন্টকে। বুঝো যে আমি অনলাইনে কিভাবে পড়াই, আর একজনের বাসায় যায় পড়াইছি। তো কেমন পড়াইছি, রেজাল্টটা খুবই খারাপ করছে। কেন করছে, লেখা খুবই খারাপ ছিল। আমি চেষ্টা করেও, মানে আমি চেষ্টা করে বলতে আমি তো চাইলে সুন্দর করতে পারতাম, কিন্তু সুন্দর করার অনুমতি উপায় নাই, বা যার কারণে ওর লেখাটা খুবই বাজে ছিল। সো ও কিন্তু আমার বিশ্বাস যে ও কখনোই 7টা সৃজনশীল আনসার করতে পারে নাই, কোনো সাবজেক্টে এ প্লাস পাইছে না। আমি পদার্থ রসায়ন উচ্চতর গণিত 3টা সাবজেক্ট পড়াইছি, শুধু 3টা সাবজেক্টে এ প্লাস পাইছে। গণিতেও পাইছে না, জীববিজ্ঞানেও পাইছে না, ইংরেজিতেও পাইছে না, বাংলাতেও পাইছে না, কোনো সাবজেক্টে এ প্লাস পাইছে না। সো এ প্লাস পাইতে হলে দেখো যে আমি কিন্তু এই বাংলা প্রথমে 4টা পৃষ্ঠা লেখা 63 মার্ক পাইছি, তো তুমি কেন পাইবা না? আমার মতো এতটা, মানে হয়তো সবার লেখা এতটা স্পষ্ট না হতে পারে, তবে 1 পৃষ্ঠায় তুমি 17টা লাইন লিখো, 2টা পাতার মধ্যে তুমি সৃজনশীলটা শেষ করো, তুমি মার্কস ভালো পাইবা। আমি তোমাকে এটার গ্যারান্টিটা দিয়ে দিলাম, তুমি মার্কস ভালো পাইবা, খারাপ পাইবা না। কিন্তু এর বেশি লিখতে গেলে তুমি লিখতে পারবা কম, সো তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। লেখা সুন্দর করবা কেমনে এটা কি আমি বলবো? আচ্ছা শেষের দিকে দেখাইবো না, লেখা সুন্দর করাটা আমি শেষের দিকে দেখাইতেছি, দাঁড়াও। যদিও কর্ণফুলী পেজ তো আমার এখানে আর নাই। আচ্ছা, এই যে দেখো, আমি স্টুডেন্ট লাইফে তোমাদের ক্লাস করানোর সময় হয়তো দেখো যে আমি এই সাদা পেজগুলো ব্যবহার করি, কিন্তু আমি স্টুডেন্ট লাইফে কখনোই সাদা পেজ ব্যবহার করি নাই। কেন করি নাই? কারণ আমার পরীক্ষার মধ্যে আমাকে দিবে কর্ণফুলী, আমার পরীক্ষার মধ্যে আমাকে কি দিবে? কর্ণফুলী দিবে। এখন আমি একটু ডান দিকে কাট করে লিখি, সবাই আবার ডান দিকে কাট করেও লিখতে পারো না। সো তোমরা সোজাসুজি কীভাবে লিখবা, যে দেখো যে প্রথমত লিখবা অক্ষর স্পষ্ট করে লিখবা, আর সোজা লিখবা। গুলি, মানে বন্দুকের গুলি ছুড়লে বাঁকা হইব, তোমার লেখা যেন বাঁকা না হয়, এরকম করতে হবে। যেরকম এই যে মমতাদির, আমি আবার সোজা লিখতে পারি না। বয়স কত? 23 বছর। এই যে সোজা লিখলে এভাবে লিখবা। তবে কি জানো, এই যে দেখো বয়স কথাটা লিখতেছে, এই যে বয়স একটা লাইনে লিখে দেবা। এই যে মমতাদির যদি এইভাবে লিখতে পারো, মমতাদির, তাহলে সুন্দর হয়। বা তুমি অবশ্যই ক লেখাটা সুন্দর করবা, এই যে ক, ক লেখা সুন্দর করবা। ক সুন্দর করলে ব অটোমেটিক্যালি সুন্দর হবে। ক ব সুন্দর করতে হবে, কারণ ক লেখাটা অনেক বেশি কাজে লাগে, মানে বেশি ব্যবহার হয়। ক এবং ব যে কোনো লেখা, দেখো যে যে কোনো লেখা, এই যে ব কাজে লাগছে, ব উন্তস্তর, এই লেখাটা অনেকে কি করে জানো, এই যে একটা বড় দেয় একটা ছোট দেয়, এইভাবে ক লেখে, বা এই যে এইভাবে লিখে। কেন? এটা কি ক, এটা ক, এটা কি ক? না, এটা লেখা যাবে না। ক লিখতে হবে যেভাবে সুন্দর করে, যেভাবে আছে এইভাবে ক লিখতে হবে। আবার অনেকে কি করে, ল লিখে, এই যে যায় যায় এইভাবে 2টা দন্তান্ন লিখে বলে। কেন ভাই, তুমি দন্তান্ন সুন্দর মতন লিখতে পারো না? এইভাবে লিখো, উল্টোভাবে কোনো অক্ষর লিখবা না। এই যে যেরকম দেখো যে আল্লাহ লিখার জন্য, এই যে আল্লাহ, হ্যাঁ, এই যে আমি লিখলাম। অনেকে কি করে, এই যে আমি লিখতেও পারি না, এই যে এভাবে দিয়া দেয়। হ্যাঁ, তারপরে দেখো খ অক্ষরটা, এই যে খ, খ অক্ষরটা এভাবে সুন্দর করে লিখবা। অনেকে কি করে, এভাবে পেজ দিয়ে দেয়। কেমনি যে খ লিখে, এটা স্পষ্ট করবা, অক্ষর স্পষ্ট করবা, প্রতিটা অক্ষর তুমি স্পষ্ট করার চেষ্টা করবা। এই যে খ, এই যে উপরে বড় গোল দেওয়ার দরকার নাই, এই যে খ, এই যে খাই, এই যে খাদ্য, ঠিক আছে। তারপরে এই যে দেখো যে ক তো অবশ্যই সুন্দর করতে হবে, ক কাকা, হ্যাঁ, এই যে কাক, এভাবে লিখবা। তারপরে তোমার আর কি অক্ষরগুলো সুন্দর করতে হবে, এর মধ্যে যে সরু, সরু বা সরাইয়া যাই বলি, এই অক্ষরটাকে তুমি একটু লম্বা করে লিখবা। অনেকে কি করে, এই যে এভাবে চ্যাপটা করে লিখে, মানে কেন কি বলবো এটা, এই যে খাটো করে, এই যে এভাবে এইভাবে লিখে, এটা এটা করা যাবে না। লম্বা করে অক্ষর লিখবা, এটাকে একটু লম্বা করে লিখবা। এই যে দেখো
একটু লম্বা করে চেষ্টা করবা। আর আমি কিন্তু সবসময় এইভাবে লিখে, যেরকম এই যে আমি একটু ডান দিকে কাত করে লিখে অভ্যস্ত, তুমি হয়তো ক্লাসেও খেয়াল করো। ও দন্তাস্য, এই যে দন্তাস্য এইভাবে লিখবো, অথবা আমি যেভাবে সচরাচর লিখি, এখানে কই দন্তাস্য আছে, এই যে থালিবাস্য যেটা আগে দেখায়, এই যে দুইটা এটা না সুন্দর সমান সমান দেবে, এই যে হ্যাঁ থালিবাস্য এভাবে লিখবো। অনেকে কি করে এখানে গোল গোল দুইটা দেয়, গোল দিলে খারাপ দেখা যায়, গোল দিবা না, কম কম দিবা। এই যে দেখো সান্ত্বনা, হ্যাঁ। বা আমি এটার মধ্যে আসি, দেখো এই যে দন্তাস্য লেখাটা কেমন যেন আমি ওইটা লিখতেও পারিনি, যে গ গ লিখতে পারে না অনেকে, গ এইভাবে লিখবা, গ লেখাটা এইভাবে লেখার চেষ্টা করবা। এই যে গ, আমি যত তাড়াতাড়ি হোক তাড়াহুড়াই হোক এভাবে প লিখতে পারে না। এই যে প, প কি করে একটা দুই লিখে টান মারে কেন, প কি এভাবে লেখার জিনিস, প লিখবা এই যে এইভাবে সুন্দর করে, একটু পেঁচায় সময় হলেও। এখন যারা অভ্যস্ত নাই তারা তো লিখতে পারবে না। এই যে প, প হ্যাঁ, ফ, এই যে ভ, এই ঘ লিখতে পারে না, ঘ, এই যে ঘ। তারপরে কি লিখতে পারে না, দীর্ঘকার, এই যে মনে করো পূর্ণ। আমি আগে দুর্গকার লিখতে পারতাম না, আমার প্রাইমারি স্কুলের একটা ম্যাম ছিল, নাম ছিল মিলি আক্তার, উনি আমাকে দুর্গকার লেখাটা, উনি আমার মানে ছোট থেকে আমার মধ্যে একটা প্রতিভা ছিল। তো উনি উনি আমাকে বলতেছে যে জাকির তোমার সব লেখাই তো সুন্দর হয়, তোমার দুর্গকারটা সুন্দর হয় না। তো উনি আমাকে দেখাই দিছিল, আমি কিন্তু আজ পর্যন্ত ভুলি না, আমি কিন্তু এখনো দুর্গকার। তোমাদেরকে এখন আমি বলে দিলাম, এই যে দেখো দুর্গকার লিখবা এইভাবে, কোনো বড় ছোট বড় টান দিবা না। সো এটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবা। আচ্ছা, প পারো না, এই যে প তো বললাম, এই যেভাবে প লিখবা, একটু নিচের থেকে এই যে এইভাবে প, এই দেখো পলাশ, এক পৃষ্ঠা নিচে, এই পৃষ্ঠাটা কেমন যেন যার কারণে বাজে হইতেছে, এই পৃষ্ঠাগুলো তো নাই, এইগুলাতেই লিখি। এই যে দেখো পলাশ, হ্যাঁ, প্রত্যেকটা অক্ষরই সুন্দর করার মতো, এই যে প, লা, থালিবাস্য, প্রত্যেকটা অক্ষরই কি এখানে সুন্দর করার মতো আছে। আর বাংলায় যেভাবে সৃজনশীল বললাম, আমি পিকটাও দিয়ে দেবো অবশ্যই, যারা ফলো করবা এরা আশা করি। পিটিওর ব্যাপারটা বলতেছিলাম, পিটিও দেওয়ার কোনো দরকার নাই। ধরো তুমি পরীক্ষার মধ্যে এই যে দেখো, এই নে ক খ লিখছো, ও এই যে ক খ লিখছো, তুমি এই পৃষ্ঠাটা ফাঁকা রেখে এখানে লিখে ফেলছো বা এখানে লিখে ফেলছো, তখন তুমি এই পৃষ্ঠার মধ্যে একটা পিটিও দিবা, ছোটো করে, যে পিটিও, এই যে এখানে কি করবা, একটা পিটিও দিবা, এই যে পিটিও। তুমি মনে করো ভুলে একটা পৃষ্ঠা ফাঁকা রেখে গেছো, ভুলে একটা পৃষ্ঠা ফাঁকা রেখে গেছো, তখন তুমি পিটিও দিবা, মনে করো। অথবা এই যে এই পৃষ্ঠাটা লিখছো, এই পৃষ্ঠাটা ফাঁকা রেখে গেছো, তখন পিটিও দিবা। কিন্তু এই যে এই পৃষ্ঠা থেকে চলে, এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা যাইতেছো, কোনো পিটিও দেওয়ার দরকার নাই। আর তুমি যখন খাতাটা শেষ করে ফেলবা, তোমার লেখাটা শেষ, মনে করো যে আমার লেখাটা এই যে এখানে শেষ, এই যে এখানে আমার লেখাটা শেষ, এরপরে আমি পরীক্ষার খাতায় লিখবো না। তো সময় হইলে তুমি এখান থেকে যেভাবে সুন্দর করে ইন্ড লেখা দিবা, END, ইন্ড লেখা দিবা, তাহলে স্যারের জন্য ভালো হয়, বুঝতে পারছো? তো এই যে শেষে ইন্ড লিখে দিবা, তাহলে তোমার জন্য মানে স্যারের জন্য ভালো হয় যদি শেষে। কিন্তু পিটিও দেওয়ার কোনো দরকার নাই। পিটিও দিবা কখন, তুমি যদি মাঝখানে জায়গা পৃষ্ঠা ফাঁকা রেখে চলে যাও, তখন পিটিও দিবা, অন্যথায় পিটিও দেওয়ার দরকার নাই। ফাঁকা করে হাফ লিখলে হবে। হাফ লিখলে মানে আমি পীর হয়ে গেলাম। ইন্ড লেখলে ভালো, না লেখলে কোনো প্রবলেম নাই। কালার পেন 5 টাকারটা, এই যে 5 টাকার কালার পেন ইউজ করবা, এটা এলাও না, এটা করা যাবে না। 10 টাকার জেল পেন ইউজ করা যাবে না, 5 টাকারটা করবা। জেল পেন ইউজ করলে কি হবে জানো, এই যে জেল পেন যখন তুমি এখানে ইউজ করবা,
এই যে জেল পেন ইউজ করবা, এই যে জেল পেনের কালিটা, এই কলমটা ভালো না, জেল পেনের কালিটা অপর পৃষ্ঠায় বাইসা যায়, বা কয়েকদিন পরে খাতাটা তো তোমার সাথে সাথে দেখবে না, 2-3 দিন পরে খুবই বাজে দেখাবে। সো জেল পেনটা ইউজ করবা না, এই 5 টাকারটা ইউজ করবা। কালার পেন ইউজ করলে করবা, না করলে কোনো প্রবলেম নাই। তবে কালার পেন ইউজ করার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে 1 নং ক 1 নং গ। এই যে তুমি অন্য পৃষ্ঠায় যখন চলে যাবা, এই যে দেখো অন্য পৃষ্ঠায় চলে গেছো, তখন তুমি কি করবা, 1 নং গ লিখবা। কারণ স্যার যখন তোমার এই প্রশ্ন পৃষ্ঠাটা আসলো, স্যারে মনে করো যে এই পৃষ্ঠাটা যখন খাতাটা দেখতেছে, তখন অন্য জায়গায় চলে গেলো, ওয়াশরুমে গেলো, ওয়াশরুম থেকে ফিরে আসলো, তখন আবার বুঝবে না যে এটা কত নং প্রশ্নের উত্তর গ। তখন আবার আগের পৃষ্ঠায় যাইতে হবে, অথবা প্রশ্নটা পইরা প্রশ্নটা মিলাইতে হবে যে কোন প্রশ্নটা লিখতেছে। তো এটা ঝামেলার না, এইটা করার জন্য অবশ্যই 1 নং লেখা দিবা। আর কালার পেন না ইউজ করলে কোনো প্রবলেম নাই, কালার পেন ইউজ করার দরকার নেই। কালার পেনে তোমাকে কখনো মার্ক বেশি দিবে না। তোমাকে মার্ক বেশি দিবে কোনটা, একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নের গ্যাপটা তোমাকে মার্ক দিবে। এই যে স্টেপ বাই স্টেপ লেখার মাধ্যমে মার্ক দিবে। তুমি একটা প্রশ্ন 4টা স্টেপে লেখার মাধ্যমে মার্ক পাইবা। এই যে একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন শুরু করার সময় একটা লাইন লেখার মতো জায়গা ফাঁকা লেখা, এটা তোমাকে মার্ক বেশি দিবে। আশা করি বুঝাইতে পারছি। রাউন্ড স্কেল ভালো হবে নাকি সিঙ্গেল স্কেল? রাউন্ড স্কেল আমি চিনি না, সিঙ্গেল স্কেল কোনটা এটাও চিনি না। তবে স্কেল, এই যে বেশি স্কেল করবা না, স্কেল এক স্কেল পরিমাণ করবা না, কম করবা। হ্যাঁ, এই যে দেখো এই স্কেলটা কিন্তু অনেক মোটা, এত বেশি করবা না, একটা স্ট্যান্ডার্ড মানে পরিমাণ স্কেল করবো। অনেকে কি করে, অনেক বড় পরিমাণ স্কেল করে ফেলে। এই যে এক স্কেল কেন, আরও কম করবা প্রয়োজনে, এই যে এইটুকু করবা। তবে আমারটা পারফেক্ট আছে স্কেলটা। স্কেল বেশি করবা না, স্কেল কম করবা। এক স্কেল করে জায়গা নষ্ট করে ফেলবা, এটা কিন্তু মোটেও ঠিক না। স্কেল কম করবা, যতটুকু জায়গা দেখাইছে আমি বুঝাইতে, আমার পৃষ্ঠাটা দেখে বুঝতে পারতেছো যে কতটুকু স্কেল করবা। এমসিকিউ বলার মতো কিছু নাই, এমসিকিউ তুমি আগে যেটা পড়ছো ওইটা থেকে সব পড়তে হবে এমসিকিউ এর জন্য। রেকর্ডিং থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমার মতো কি ডান দিকে বা বাম দিকে হেলায় লিখো, একটু ইটালিক টাইপের এরকম কেউ আছো? এই লেখাগুলা কিন্তু এই লেখাগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমার কাছে, এই কারণে আমি একটু ডান দিকে হেলায় লিখি, ডান দিকে কাত করে। তোমরা যদি পারো, মানে সম্ভব হয় যাদের কাছে, তারা একটু কাত করে লিখবা। কোন কালার ভালো হবে? অবশ্যই সবুজ কালার ভালো, সবুজটাই ভালো, অথবা নীল। নীল করতে পারো, নীল এখানে আছে, আছে। তবে 5 টাকারটা ইউজ করা লাগবে, 10 টাকারটা করা যাবে না। এই যে তুমি নীল করতে পারো, এই নীল করতে পারো, হ্যাঁ, এই যে নীলটা করতে পারো। নীলের কালারটা কেমন হবে? নীল কালোর মতোই বোঝা যায়, তবে নীলের চেয়ে সবুজটা বেস্ট। সবুজ করবা, 5 টাকারটা করবা, 10 টাকারটা না। আর কাঠ পেন্সিল দিয়ে স্কেল করাটা ফরজ, 1 নাম্বার কথাই বলছি। কলম দিয়ে স্কেল করা যাবে না। আচ্ছা, এই পর্যন্তই। কালার পেন বলতে কোন কালার ইউজ করা যায় বলেন? এই যে সবুজ, সবুজটাই ভাসে, অন্য কালার আমি তোমার তো এই যে পিঙ্ক কালার বা কালো লাল কালার এইগুলা কিন্তু ইউজ করা যাবে না। অথবা বাদামি, বাদামিটা দেখবা যে কর্ণফুলির মধ্যে ভাসে, এই যে বাদামি করতে পারো, এই বাদামিটা করতে পারো। কালার পেন ইউজে তোমার কখনোই মার্ক বেশি হবে না। কালার পেন করার দরকার নাই, শুধু শুধু সময় ওয়েস্ট হবে। লাল সবুজ বাদে সব ইউজ করতে না, সবুজ কেন বাদে, সবুজ করবা। এই যে বাদামি করতে পারো অথবা সবুজ করতে পারো, দুইটা থেকে যে কোনো একটা করবা। সবুজ করবা, সবুজটাই সবচেয়ে ভালো কালারের মধ্যে, অন্যগুলা বাসে না তেমন। আর লেখা দেখান স্যার, সবুজ নাকি এলাও না? না, সবুজ এলাও। কে বলছে সবুজ এলাও না? আর একটা কথা বলি, শুরুতে লেখা লেখা, শেষে আগার ঠ্যাং বগার ঠ্যাং কিছুই বোঝা যায় না, এরকম লেখা লিখবা না। সময় পর্যাপ্ত হাতে রেখা লিখবা, শেষে যেন 10 মিনিট সময় এক্সট্রা থাকে এরকম লিখবা। প্রথম দিকের প্রশ্ন ছোট লিখবা, শেষের দিকের প্রশ্ন বড় লিখবা। তাহলে ব্যাপারটা হবে কি জানো, স্যাররা প্রথম দিকে মার্ক বেশি দেয়, জানে যে শেষের দিকে খারাপ লিখবে, ওরে শেষে মার্ক কম দিব। সো প্রথমে খারাপ কম লিখলেও ভালো মার্ক দেওয়া যায়, শেষে ভালো লিখবা, দেখবা যে ফুল মার্কস পেয়ে যাবা। আর কতক্ষণ না, আর একটুও না, তোমরা লিভ নিতে পারো চাইলে। আর কোশ্চেন থাকলে আমি আনসার দিব। স্যার জেল পেন সবুজ নীলটা ইউজ করতে পারবো। জেল পেন ইউজ কেন করবা না আমি কথাটা কিন্তু বলছি। জেল পেন ইউজ করো, কোনো প্রবলেম নেই, কিন্তু জেল পেনের এই যে দেখো, এই যে 1 নং প্রশ্নের উত্তর ঘ যে লিখছি, 2-3 দিন পরে
এটা যদি জেল পেন ইউজ করতাম 2-3 দিন পরে এই পৃষ্ঠার মধ্যে একদম লেখাটা বাইসা যাইব, তখন এই লেখাটা খারাপ দেখা যাবে। বুঝতে পারছো? সো জেল পেনটা ইউজ না করে 5 টাকারটা ইউজ করবা। হ্যাঁ, বোর্ড প্রশ্ন পড়তে পারো, কমন পড়বে গাইড থেকে। এমসিকিউ, এমসিকিউ তো তোমার গল্প পড়লে এমনিতেই কমন পড়ে, গল্পের গুলা। আর কোনো কোশ্চেন? কি ঋষিকার লেখাটা দেখানো স্যার একটু, আগের লেখাটা। কভার পেজ এগুলো তো অনেক জায়গায় দেখা যায়, কভার পেজ। দেখো আমি প্রথম আরেকটা কথা বলছি কিন্তু তোমাদের, এই যে কভার পেজের মধ্যে তো রুল রেজিস্ট্রেশন সব কিছু পূরণ করবা, দুইবারও পূরণ করা লাগে, এরকমও থাকে। পরের পৃষ্ঠায় যেমন করো কভার, এই পৃষ্ঠায় যায় তোমার আরও কিছু জায়গা দেয়, বিষয় কোড, তারপরে রুল, রুল না আরও কিছু সিম্পল কিছু লিখার মতো এরকম জায়গা দেয়। সো এই পৃষ্ঠাটার মধ্যে পরে এই যে এইটুকু জায়গা দেবে, একটু জায়গা থাকবে তোমার লেখার জন্য। এইখানে শুধুমাত্র ক নাম্বার লিখবা, খ নাম্বার লিখবা না, এই যে ক নাম্বার লিখবা, লিখার পর এখানে তুমি খ নাম্বার লিখবা, শেষ। এই যে গ, গ লেখা এই পর্যন্ত যাবা, এখান থেকে ঘ শুরু করবে, এখানে ঘ শেষ। তারপরে 2 নাম্বার সৃজনশীল ক খ, গ এই যে এই পর্যন্ত ঘ, এই যে এখানে যায় ঘ শেষ। ক খ গ এই পর্যন্ত, এখানে যায় ঘ শেষ। এরকম ভাবে 7টার মধ্যে লিখে ফেলবা, 7টা পাতা 14টা পৃষ্ঠার মধ্যে সৃজনশীল লিখে শেষ করে ফেলবা। ঘ নাম্বারটা তো একবারে দেখানো যাবে না। এই যে দেখো আমি এখানে 24টা লাইন লিখছি, এই যে আমি যেখান থেকে শুরু করছি এটা কিন্তু তোমার জন্য পরীক্ষার মধ্যে খাতাটা যেরকম থাকবে এরকম। এই যে এখানেই শুরু করবা, এতটা জায়গা কিন্তু গ্যাপ দিবা না, এতটা জায়গা খারাপ ফাঁকা রেখা দিলে খারাপ দেখা যায়, এই খারাপ দেখা যাওয়াটা তুমি করবা না। এই যে দেখো ঘ নাম্বারটা এখানে শেষ, তুমি যাই ওই পৃষ্ঠায় ঘ নাম্বারটা শুরু করলা, এই জায়গাটা কি ফাঁকা খারাপ দেখা যায় না? কেন ফাঁকা রাখবা? তুমি এমনভাবে লিখবা, তোমার মনে করো যে এইখানে এইটুকু জায়গা থাকলেও তুমি এখানে ঘটা শুরু করে দিবা, ঘটা এখানে শুরু করে দিবা। এত জায়গা ফাঁকা রাখলে খারাপ দেখা যায়। আর এক্সট্রা পেজ যত কম নিবা তত মার্ক বেশি পাইবা। হ্যাঁ ইনশাল্লাহ তুমি ভালোভাবে রেজাল্ট করবা। অল্প লিখবা, 7টা লিখবা। হাতের লেখা স্লো হইলে গ লিখবা 1 পৃষ্ঠা, ঘ লিখবা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা করার দরকার নেই, তখন তুমি 8 করে মার্ক পাইবা। বায়োলজি পরীক্ষার আগে ঠিকই পাওয়া যাবে পেজে। সেকেন্ড পেপার, আচ্ছা ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ সেকেন্ড পেপার কি করব ভাইয়া? লেখা পিছায়া যায়, কি অস্পষ্ট শুরু হয়, শুরু করে একটা সৃজনশীল লেখার পর এখন কি করলে ভালো হয়? এই যে আমি দেখো যে অবশ্যই প্রত্যেকে স্মার্ট ঘড়ি না, অ্যানালগ যেই ঘড়ি, আর দেখো তোমরা অনেকে ডিজিটাল লিখার সম্বলিত ঘড়ি ব্যবহার করো, ঘড়ির দাম খুব বেশি না, এইরকম কাঁটাওয়ালা ঘড়ি কিনবা সবাই। আমি কি বোঝাইতে পারছি কথাটা? দাঁড়াও সবাই, এই যে আমি যে এই কাঁটাওয়ালা ঘড়িটা প্রয়োজনে কম দামি, তবে এরকম কাঁটাওয়ালা ঘড়ি কিনবা। কেন জানো? যে এই ঘড়িটাতে তুমি সময় যতটুকু তুমি সময়ের মূল্য দিতে পারবা, ওই এই যে ডিজিটাল যে লেখার ঘড়িটা ওইটার মধ্যে এত সময় দিতে পারবা না। কেন দিতে পারবা না আমি বলি। এই ঘড়িটার মধ্যে তুমি বুঝতে পারতেছো যে এই যে মিনিটের কাঁটাটা এখানে আছে, এই পর্যন্ত যাইতে কতটুকু সময় লাগবে তোমার কিন্তু মানে তোমার অনুমান আছে, তোমার ধারণা আছে। কিন্তু তোমাকে যদি বোঝা বোঝা যেত যে 53 থেকে 7 মিনিট, তখন আরও কল্পনা করা লাগতো। এটা করবা না, তোমরা ঘড়ির সময় হাতে অবশ্যই প্রত্যেকে এইরকম কাঁটাওয়ালা ঘড়ি হাতে রাখবা, সবাই কাঁটাওয়ালা ঘড়ি ইউজ করবা। আমার কথাটা কি বুঝছো? কাঁটাওয়ালা ঘড়ি ইউজ করবা, এই যে 3টা কাঁটাওয়ালা অথবা 2 কাঁটাওয়ালা, তবে কাঁটাওয়ালা ঘড়ি ব্যবহার করবা। এই যে ডিজিটাল যে মনে করো যে এই যে 07 তারপরে 53 এইগুলা ব্যবহার করবা না। পরীক্ষার জন্য অন্তত কম দামে হইলো এটা কিনে নিবা। যারা কালার পেন কত পৃষ্ঠা নিয়ে প্রশ্ন করতেছে তারা ভিডিওটা রেকর্ড দেখো শুরু থেকে, এখন তোমরা নতুন জয়েন করে প্রশ্ন করো না। বন্ধ এর আগে ভূগোল তো আমি মনে করো সেই 2017 সালে পড়ছি, এখন কি পারি নাকি কেমনে বলবো। ভূগোল দেখবা যে ইউটিউবে অনেক ক্লাস আছে, ওইগুলা করে নিবা। কি কি কালারের পেন ব্যবহার করা যাবে? সবুজটা ব্যবহার করবা, সবচেয়ে সবুজটা ভাসে পরীক্ষার খাতার মধ্যে।
আর কর্ণফুলী খাতা দেয় তো কোনো কালারই ভাসে না, সো কালার পেন ব্যবহার করার দরকার নেই, কালো ব্যবহার করো, এত সময় নষ্ট করো না। আর কলম অবশ্যই যে যেই কলম দিয়ে লেখা কমফোর্টেবল ফিল করো, মানে যার যেই কলম দিয়ে লিখতে সুবিধা লাগে সেই কলমই ব্যবহার করবা। আমি কিন্তু পিন পয়েন্ট, আমি এক কলম দিয়ে লেখলে আমার ভালো লাগে না, আমার পিন পয়েন্ট দিয়ে লেখলে 1 মাস ভালো লাগে। আবার দেখা যায় যে এই কি যেন আগে সুপার পয়েন্ট, গুড লাক সুপার পয়েন্ট কলমটা আমার লাইফে ফেভারিট, সবচেয়ে প্রিয় একটা কলম ছিল গুড লাক সুপার, গুড লাক কি জানো, গুড লাক সুপার পয়েন্ট নাকি একটা কলম ছিল, ওইটা আমার লাইফে আমার জীবনে যত কলম পাইছে আমার বেস্ট কলম ছিল, কিন্তু বর্তমানে পাই না। তো গুড লাক কলমটা ভালো লাগে। তো আমার আবার নতুন কলম দিয়ে লিখতে ভালো লাগে, অনেকের পুরাতন কলম দিয়ে লিখতে ভালো লাগে। যার নতুন কলম দিয়ে লিখতে ভালো লাগে সে প্রতিদিন পরীক্ষার মধ্যে 2টা করে নতুন কলম দিয়ে পরীক্ষা দিবা। কলমের দাম তো খুব বেশি না, 5 টাকা করে নতুন কলম দিয়ে পরীক্ষা দিবা। আমি সবসময় প্রতি পরীক্ষার জন্য 2-3টা করে নতুন কলম কিনতাম, কারণ আমার নতুন কলম দিয়ে লিখতে ভালো লাগতো, আমার পুরাতন কলম দিয়ে লিখতে ভালো লাগে না। সো যার নতুন কলম দিয়ে লিখতে ভালো লাগে সে নতুন কলম দিয়ে লিখবা, যার পুরাতন কলম দিয়ে লিখতে ভালো লাগে সে পুরাতন কলম দিয়ে লিখবা। কালার পেন ব্যবহার করলেও যেটা না করলেও এটা, কালার পেনে কখনো মার্ক বেশি আসে না। আর পরীক্ষার মধ্যে এরকম কর্ণফুলী খাতা দিবে, কালার পেন বোঝাই যাবে না, সো কালার পেন ব্যবহার করার কোনো দরকার নেই। ওরে বাবা, 7টার বেশি প্রশ্ন দিয়ে তখন তোমার কাটা যাবে। এই যে গুরুত্বপূর্ণ একটা কথা বলছো, অনেকে চলে গেছে। 7টা পরীক্ষার খাতার মধ্যে প্রশ্ন উপরে দেখবা কি থাকবে জানো, এই যে এরকম ঘর করা থাকবে। কয়টা ঘর করা থাকবে জানো? 11টা ঘর করা থাকবে, 11টা ঘর করা থাকবে। 1 2 3 4, এই যে 5 6 7 8 9 10, 11টা প্রশ্ন হয় না, এই যে 11টা ঘর করা থাকবে। তুমি কত রঙে কত মার্ক পাইছো? 1 রঙে 9 পাইছো, এখানে 9 পাইছো, এখানে 8 পাইছো, এইখানে 8 7 9 7, এই যে পাইয়া গেছো। পাইলা না? তুমি মনে করো যে এই যে 7টা দিয়ে দিছো, এটাওতে মনে করো যে তুমি আরো 3 পাইয়া গেলা, তখন তোমার কি হবে জানো? প্রথম টাকাটা দিবে, তুমি প্রথমে যেটা আনসার করছো এই টাকাটা দিবে। সো মানে অতি লোভে তাঁতি নষ্ট, এটা করবা না, অতি লোভ করবা না, কখনোই না। 7টার বেশি আনসার করা যাবে না। শেষে যাই করো না করো, প্রশ্ন তুমি কয়টা আনসার করছো, 7টা করছো কিনা, এটা কিন্তু মাস্ট বি দেখে আসবা। বেশি আনসার করা যাবে না, এটা কিন্তু একটা বোকামের মতো অনেকে করে। প্রশ্নটা করছো যে সাদিয়া তাবাসসুম, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, আমার মনে ছিল না, মনে করাই দিছো। মন্ত্রীদের লেখার দায়িত্ব কোনো তো ইয়ে নাই, নিষেধ নাই, সবুজ কালার ইউজ করতে পারবা। কে বলছে তোমাকে লাল কালার ব্যবহার করতে পারবা না? লাল কালারটা হচ্ছে, লালটা হচ্ছে টিচাররা যে খাতা দেখার কারণে, যে খাতার মধ্যে যখন মার্ক দেয় 10-এ কত পাইছো, 2-এ 2 পাইছো, 3-এ 3 পাইছো, তখন লাল কালারটা দেয়। আর লাল কালি দিয়ে মূলত মনে করো তোমার খাতার -10 -5 এইগুলো লাল কালি দিয়ে করা হয়, যার কারণে লাল ব্যতীত সব ব্যবহার করতে পারবা। 7টার বেশি যেন ক নাম্বারও না দেও, ধরো 7-এর বেশি একটা ক দিয়ে দিলা, তখন তোমার কি হবে জানো? অতি লোভে তাঁতি নষ্ট, প্রথম প্রশ্নটা কাটা দিবে। আমি আবার এইরকম আরেকটা পৃষ্ঠা দেখাই। তোমার পরীক্ষার প্রথম পৃষ্ঠাটা আছে না, প্রথম পৃষ্ঠায় এই যে প্রথম অংশটা দেখবা যে স্যাররা সিরা নিয়ে যাবে, প্রথম অংশটা কি করবে? সিরা নিয়ে যাবে। তুমি পরীক্ষাটা দেওয়ার পরে শেষে দেখবা যে এইটুকু স্যাররা সিরা নিয়ে গেছে। এইখানে তোমার কি থাকবে? তোমার রোল রেজিস্ট্রেশন কিচ্ছু থাকবে না। এইখানে তুমি থাকবে যে 1 নং কত পাইছো, এই যে এখানে বক্স থাকবে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা থাকে, ঠিক না? তো এখানে দেখবা যে আরো আরো কিছু থাকবে, শেষে দেখবা যে কোনটাতে কত। তুমি মনে করো 1 নং দিছো না, তখন তুমি 2 নংয়ে দেখবা যে কত পাইছো। 2 নংয়ে তুমি 9 পাইছো, 8 পাইছো, এখানে পাইছো 7, এখানে পাইছো 10, এখানে পাইছো 7, এখানে পাইছো 7, কয়টা দিছো? 2 4 6টা, 2 4 5টা, এখানে তুমি পাইছো 8 6টা, এই যে এখানে পাইছো 7। তুমি যদি এই যে এইটা তো তোমার মার্ক কত হলো? 9 আর 8 কত? 9 আর 8 হয়েছে 17, 17 আর 7, 17 আর 7 হয়েছে 24 আর 10, 34 আর 7 কত? 34 আর 7 41 আর 8 কত? 51, 41 আর 8 49, 49 আর 7 কত হয়েছে? 49 আর 7, এই যে 56, 56 মার্ক পাইছো। কিন্তু তুমি ভুলে এখানে মনে করে এটার ক খ দিয়া দিলা, তখন তুমি এখানে পাই গেছো 3। তখন তোমার এখানে দেখবে যে তুমি কয়টা বেশি আনসার করে ফেলছো। কি তুমি যদি বেশি আনসার করে ফেলো, তোমার প্রথম টাকাটা দিবে।
তুমি যদি বেশি অ্যান্সার করে ফেলো প্রথম টাকাটা দিবে, তখন তোমার মার্কটা অনেক কমে যাবে। বুঝাইতে পারছি? সো বেশি অ্যান্সার করা যাবে না। অতুল্য বেদাতি নষ্ট 100 MS, 100 MS এর বেশি ক্যালকুলেটর কেউ নিবা না। কেন? ব্যবহার করতে দেয় ঠিক আছে, কিন্তু ধরো তুমি যেই পরীক্ষা হলে পরীক্ষা দেবা ওই রুমে ব্যবহার করতে দিলাম, তখন তোমার অবস্থাটা কেমন হবে? তুমি যে রুমে পরীক্ষা দিবা ওই রুমে সারা বাংলাদেশে দিল বড়ি ব্যবহার করতে দিছে 991 বা 1091 MS সারা বাংলাদেশে দিছে। তুমি যে রুমে পরীক্ষা দিতে গেছো ওই রুমে স্যাররা ব্যবহার করতে দেয় না। স্যাররা ধরো বদমেজাজি খারাপ, যে যেটা বলো, হ্যাঁ, বাংলা ভাষায় কি বলে, খাইসটা, ধরো এরকম হয়েছে। তুমি যে রুমে পরীক্ষা দিছো ওই রুমের স্যার ম্যাডামরা এরকম পড়ে গেছে, তখন কি হবে? তখন তো তুমি ক্যালকুলেটরটা ব্যবহার করবা না, অবশ্যই 100 MS এই ক্যালকুলেটরটা ব্যবহার করবা। হ্যাঁ, 100 MS একটা কিনে নেও। ইএস না, ইএস নিতে পারবে না, MS। MCQ এর জন্য তো এখন সময় না, এখন রিটেন ভালো করো, ভালো মতনে পড়ে যাও। দেখবা যে রিটেনের যদি তুমি পড়ে যাও, তুমি যদি একটা গল্প থেকে 20টা ক নাম্বার প্রশ্ন পড়ে যাও এবং খ গ ঘ এইগুলা পড়ো, তাহলে তোমার MCQ এমনিতেই কমন পড়বে। আর একটা কথা, বাংলার ক্ষেত্রে একটা কথা বলি, কবির পরিচিতি, কবির জন্ম, কবি কি করছে, কবির জন্ম কোন জেলায়, কবি কত সালে জন্মগ্রহণ করছে, কত তারিখে জন্মগ্রহণ করছে, কোনো দরকার নাই পড়ার, কেউ পড়বা না। বুঝাইতে পারছি? সম্পূর্ণ নাম্বার কিভাবে পাওয়া যায় আমার জানা নাই, তবে আমি 9 মার্ক পাওয়ার ব্যাপারে বলতে পারি। তুমি তো মনে হয় শুরু থেকে ভিডিওটাতে ছিল না, আমি যেটা দেখালাম এভাবে লিখলে তুমি 9 মার্ক পাইবা। আচ্ছা, কবি পরিচিতি, কবির জন্ম, কবির মৃত্যু, কোন জায়গায় জন্মগ্রহণ করছে, কোনো দরকার নাই পড়ার। বুঝাইতে পারছি? কবি পরিচিতি পড়ার দরকার নাই। কবি পরিচিতি থেকে একটা MCQ আসবে, ওই একটা MCQ তোমার দরকার নাই। একটার জন্য এত কিছু পড়ো, তুমি যদি পইরাও যাও একটা তোমার কমন পড়বে না। দেখো, যারা পড়ে যাবে একটা MCQ কমন পড়বে না। 29টার মধ্যে 29টা আসবে এই যে গল্প রিলেটেড বা কবিতা রিলেটেড, বা এই যে এই থেকে একটা আসবে তোমার কবি পরিচিতি, কবির জন্ম মৃত্যু বা কবি কোন জায়গায় জন্মগ্রহণ করছে, একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা। ওই দুইটার দরকার নাই, ওই দুইটা বাদ দিয়ে তুমি ভালো মার্ক রেজাল্ট করে দেখাই দিবা। আচ্ছা, FX নিতে পারবা না, MX নিতে পারবা, এটা কত? ও FX 100 MS নিতে পারবা, ইএস নিতে পারবা না। কালকে কখন আসবেন? কালকে আর আসার দরকার আছে? পড়ালেখা করবা এখন। যদি সম্ভব হয় তাহলে 10-15 মিনিটই করবো না, বাংলা দ্বিতীয়র ব্যাপারে কথা বলবো না। বাংলা দ্বিতীয়র আগের দিন কথা বলবো না, দ্বিতীয়র আগে তো বন্ধ আছে, দ্বিতীয়র আগের দিন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে এই ভিডিওটা রেকর্ড থাকবে, যারা ভিডিওটা রেকর্ড দেখবো অবশ্যই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। ইউটিউব চ্যানেলের নাম কিন্তু জাকির এডুকেশন, ফেসবুক পেজের নামটা যেরকম, ইউটিউবে আমার ছবি দেওয়া আছে চ্যানেলে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।